নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আজকের গল্প হুমায়ূন আহমেদের লেখা সোনার মাছি। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু হচ্ছে হুমায়ূন আহমেদের লেখা সোনার মাছি। টেলিপোর্টেশন শব্দটার সঙ্গে আপনি কি পরিচিত? না। টেলিকিনেটিস শব্দটা শুনেছেন? না। টেলিপ্যাথি? হ্যাঁ, শুনেছি। যতদূর জানি এর মানে হচ্ছে মানসিকভাবে একজনের সঙ্গে অন্য আরেকজনের যোগাযোগ। মিসির আলি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, ঠিকই শুনেছেন। ধারণা করা হয় যখন মানুষ ভাষা আবিষ্কার করেনি তখন তারা টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করত। মানুষের কাছে ভাষা আসার পর টেলিপ্যাথিক ক্ষমতা নষ্ট হতে শুরু করে। আমি বললাম, আপনি কি টেলিপ্যাথির কোনো গল্প শোনাবেন? মিসির আলি বললেন, না, আমি একটা সোনার মাছির গল্প শোনাবো। এই মাছিটির টেলিপোর্টেশন ক্ষমতা ছিল। সেটা কি? মিসির আলি বললেন, মনে করুন আমার এই চায়ের কাপটা বিছানায় রাখলাম, হাত দিয়ে ধরলাম না, মানসিক ক্ষমতা প্রয়োগ করলাম। কাপটা আস্তে আস্তে আমার দিকে আসতে শুরু করলো। একে বলে টেলিকিনেটিস। আবার মনে করুন কাপটা বিছানাতেই আছে, হঠাৎ দেখা গেল কাপটা টেবিলে। একে বলে টেলিপোর্টেশন। সায়েন্স ফিকশনে প্রায়ই দেখা যায় এলিয়েনরা একটা জায়গা থেকে অদৃশ্য হয়ে অন্য জায়গায় উদয় হচ্ছেন। পড়েছেন না এ ধরনের গল্প? পড়েছি। লেডি লিভানের উইন্ডো অব দ্য স্কাই বইটাতে আছে। মিসির আলি বললেন, ম্যাজিশিয়ানরা টেলিকিনেটিস এবং টেলিপোর্টেশন দু ধরনেরই খেলা দেখান। মঞ্চের দুই প্রান্তে দুটা কাঠের খালি বাক্স রাখা আছে। রূপবতী এক তরুণী একটা বাক্সে ঢুকলেন। বাক্স তালা দিয়ে দেয়া হলো। তালা খুলে দেখা গেল মেয়েটি নেই। সে অন্য বাক্সটা থেকে বের হলো। চমৎকার ম্যাজিক, কিন্তু কৌশলটা অতি সহজ। আমি আগ্রহ নিয়ে বললাম, কৌশলটা কি? মিসির আলি বললেন, সেটা আপনাকে বলবো না। আপনাকে কৌশল বলে দেওয়ার অর্থ চমৎকার একটা ম্যাজিকের রহস্য নষ্ট করা। কাজটা ঠিক হবে না। বরং সোনার মাছির গল্পটা শুনুন। আমি মিসির আলির বাড়িতে এসেছি নিমন্ত্রিত অতিথি হয়ে। রাতে বিশেষ কোনো খাবার খাবো, যা খেয়ে মিসির আলি আনন্দ পেয়েছেন। তিনি আমাকেও সেই আনন্দ দিতে চান। তিনি খুলনার একটা কাজের ছেলে রেখেছেন। বয়স তার 14, নাম জামাল। এই ছেলেটি রান্নায় ওস্তাদ। আজ সে রাঁধবে কলার মোচা এবং চিংড়ি দিয়ে এক ধরনের ভাজি, কাঁচা মরিচ এবং পেঁয়াজের রস দিয়ে মুরগি। মিসির আলির ধারণা পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ খাবারের তালিকায় এই দুই আইটেম আসা উচিত। আমি বললাম, জামাল ছেলেটাকে বেতন যা দিচ্ছেন তা আরও বাড়িয়ে দিন, যাতে সে থেকে যায়, দুদিন পর চলে না যায়। মিসির আলি বললেন, বেতন যতই বাড়ানো হোক এই ছেলে থাকবে না। আমার টেলিভিশনটা চুরি করে পালাবে। কিভাবে বুঝলেন? মিসির আলি বললেন, ওর দৃষ্টিতে চোর ভাব প্রবল। সে টেলিভিশনের দিকে তাকায় চোরের দৃষ্টিতে। টেলিভিশন প্রোগ্রাম দেখার প্রতি তার কোনো আগ্রহ নেই। বন্ধ টেলিভিশনটা সে প্রায়ই চোখ সরু করে দেখে। চুরি যদি নাও করে, বেতনও যদি বাড়াই, তারপরও সে বেশি দিন থাকবে না। কেন বলবো? বলুন। খুব ভালো যারা রাঁধুনি তারা রান্নার প্রশংসা শুনতে চায়। এই প্রশংসা তাদের মধ্যে ড্রাগের মতো কাজ করে। তবে একই লোকের প্রশংসা না, তারা নতুন নতুন মানুষের প্রশংসা শুনতে চায়। এই জন্যই এক বাড়ির কাজ ছেড়ে অন্য বাড়িতে ঢোকে। ওর কথা থাক,
গল্প শুরু করি? করুন। গল্পটা আমার না, আমার পিএইচডি থিসিসের গাইড প্রফেসর নেসার অ্যালিংটনের। আমি বিস্মিত হয়ে বললাম, আপনার পিএইচডি ডিগ্রি আছে নাকি? হ্যাঁ। কোনো দিন তো বলতে শুনলাম না। মিসির আলি বললেন, ডিগ্রি বলে বেড়ানোর কিছু তো না। পিএইচডি দামি কোনো ঘড়ি না যে হাতে পড়ে থাকবো, সবাই দেখবে। আপনার নিজেরও তো পিএইচডি ডিগ্রি আছে, নামের আগে কখনো ব্যবহার করেছেন? আমি বললাম, করি না, কিন্তু আমার এই বিষয়টা সবাই জানে, আপনারটা জানে না। না জানুক, আমার গাইড প্রফেসর নেসার অ্যালিংটনের কথা দিয়ে শুরু করি। বেটে খাটো মানুষ, চমৎকার স্বাস্থ্য, হাসি খুশি স্বভাব। নেশা হচ্ছে কাঠের অদ্ভুত অদ্ভুত আসবাব বানানো। 3 কোণা টেবিল, যার 1 কোণা ঢালু। টেবিলে কিছু রাখলেই গড়িয়ে পড়ে যায়। 45 ডিগ্রি বাঁকা বুকশেলফ, যার মাথায় খুঁটি বসানো। দূর থেকে দেখলে মনে হয় একটা মানুষ মাথায় হাত দিয়ে শুয়ে আছে। একটা চেয়ার বানিয়েছেন, যার 2টো হাতল উল্টো দিকে। আমি একদিন বললাম, এই ধরনের অদ্ভুত ফার্নিচার কেন বানিয়েছেন স্যার? তিনি বললেন, মানুষের মনের ওপর চাপ সৃষ্টি করার জন্য এইগুলো বানাই। মানুষের ব্রেইন এমনভাবে তৈরি যে সে কনভেন্সের বাইরে যেতে চায় না। আমার চেষ্টা থাকে মানুষকে কনভেন্সের বাইরে নিয়ে যাওয়া। আমি বললাম, স্যার, চেয়ারে হাতল থাকে হাত রাখার জন্য, এটা প্রয়োজন। আপনি প্রয়োজনকে বাদ দেবেন কেন? স্যার বললেন, তুমি চেয়ারটায় বসো। আমি বসলাম। স্যার বললেন, হাত কোথায় রাখবে এই নিয়ে অস্বস্তি বোধ হচ্ছে, তাই না? জি স্যার। স্যার বললেন, চেয়ারটায় হাতল থাকলে তুমি চেয়ারে বসা মাত্র তোমার হাতের অস্তিত্ব ভুলে যেতে। এখন ভুলবে না। যতক্ষণ চেয়ারে বসে থাকবে ততক্ষণ মনে হবে তোমার 2টো হাত আছে। আমি স্যারের কথা ফেলে দিতে পারলাম না। অদ্ভুত মানুষটার যুক্তি গ্রহণ করতে বাধ্য হলাম। তার সঙ্গে অতি দ্রুত আমার সখ্য হলো। কাঠের ওপর জারকা ঘষতে ঘষতে তিনি বিচিত্র বিষয়ে গল্প করতেন। আমি মুগ্ধ হয়ে শুনতাম। এক ছুটিতে তার বাড়িতে গেছি। তার ব্যক্তিগত লাইব্রেরি থেকে 2টো বই নেওয়া দরকার। স্যার কাঠের কাজ বন্ধ করে সুইমিং পুলের পাশের চেয়ারে শুয়ে আছেন। তাকে খানিকটা বিষণ্ণ মনে হচ্ছে। আমি বই দুটোর কথা বললাম। তার উত্তরে স্যার বললেন, মিসির আলি, চলো সুইমিং করি। আমি দারুণ অস্বস্তিতে পড়লাম। স্যার একা মানুষ, বিশাল বাড়িতে তিনি ছাড়া দ্বিতীয় প্রাণী নেই। সুইমিং পুলে তিনি যখন নামেন সম্পূর্ণ নগ্ন হয়ে নামেন। নগ্ন অধ্যাপকের সঙ্গে সাঁতার কাটা সম্ভব না। আমি বললাম, স্যার, আমার শরীরটা ভালো না, আজ পানিতে নামবো না। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, নগ্নতা নিয়ে তোমাদের সূচিবাইটা আমি ঠিক বুঝতে পারি না। আমার স্ত্রী অ্যানি যখন জীবিত ছিল তখন আমরা 2জন সম্পূর্ণ নগ্ন হয়ে সাঁতার কাটতাম। আমার জীবনে অল্প কিছু আনন্দময় মুহূর্তের মধ্যে এই দৃশ্য আছে। এখন আমি একা নগ্ন হয়ে সাঁতার কাটি। আমার সঙ্গে সাঁতার কাটে অ্যানির স্মৃতি। আমি বললাম, স্যার, আজ কি ম্যাডামের মৃত্যু দিবস? তিনি বললেন, তোমার বুদ্ধি ভালো, কিভাবে ধরেছ? আমি বললাম, ম্যাডামের কোনো কথা কখনো আপনার কাছ থেকে আগে শুনিনি, আজ শুনলাম। আপনি হাসি খুশি মানুষ, আজ শুরু থেকেই দেখছি আপনি বিষণ্ণ। স্যার বললেন, মিসির আলি, আমার স্ত্রী ছিল নর্থ আমেরিকার সবচেয়ে রূপবতী মহিলা এবং নর্থ আমেরিকার সবচেয়ে বোকা মহিলা। ওই বোকা মহিলা আমাকে পাগলের মতো ভালোবাসত। বোকা বলেই হয়তো বাসত। বুদ্ধিমানরা নিজেকে ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসতে পারে না, ভালোবাসার ভান করে। তুমি লাইব্রেরি ঘরে গিয়ে বসো, আমি সাঁতার কেটে আসছি।
আজ তুমি আমার সঙ্গে লাঞ্চ করবে। পিৎজার অর্ডার দেয়া আছে, পিৎজা চলে আসবে। পিৎজা অ্যানির অতি পছন্দের খাবার, আমার না। তবে আজকের দিনে নিয়ম করে আমি পিৎজা খাই। লাঞ্চ পর্ব শেষ হয়েছে। আমি স্যারের সঙ্গে লাইব্রেরি ঘরে বসে আছি। প্রয়োজনীয় দুটো বই আমার হাতে। বিদায় নিয়ে চলে আসতে পারি, আজকের এই বিশেষ দিনে বেচারাকে একা ফেলে যেতেও খারাপ লাগছে। কী করব বুঝতে পারছি না। স্যার বললেন, তোমার কাজ থাকলে চলে যাও, আমাকে কোম্পানি দেওয়ার জন্য বসে থাকতে হবে না। নিঃসঙ্গতাও সময় বিশেষে গুড কোম্পানি। আর যদি কাজ না থাকে তাহলে বসো, গল্প করি। অ্যানির বোকামির গল্প শুনবে? স্যার বলুন। অ্যানির প্রধান শখ ছিল আবর্জনা কেনা। তার শপিংয়ের আমি নাম দিয়েছিলাম গার্বেজ শপিং। এই বাড়ির বেসমেন্টের বিশাল জায়গা তার কেনা গার্বেজে ভর্তি। সময় করে একদিন দেখো, মজা পাবে। কি নেই সেখানে? বাচ্চাদের খেলনা, বাসন, কাঁচের পুতুল, তোয়ালে, সাবান। সাবান এবং তোয়ালের প্রতি তার ছিল অবসেশন। সাবান দেখলেই কিনবে। মোড়ক খুলে কিছুক্ষণ গন্ধ শুকবে, তারপর রেখে দেবে। তোয়ালের ভাঁজ খুলে কিছুক্ষণ মুখে চেপে রাখবে, তারপর সরিয়ে রাখবে। অ্যানিকে নিয়ে আমি প্রায় দেশের বাইরে ছুটি কাটাতে যেতাম। বিদেশের নদী, পর্বত, সমুদ্র কোনো কিছুই তাকে আকর্ষণ করতো না। সে ক্রেডিট কার্ড নিয়ে মহানন্দে দোকানে দোকানে ঘুরত। সেবার গিয়েছি ইন্দোনেশিয়ার বালিতে। আলাদা কটেজ নিয়েছি। সমুদ্রের পানিতে পা ডুবিয়ে বিয়ার খেয়ে সময় কাটাচ্ছি। অ্যানি ঘুরছে দোকানে দোকানে, তার সময় ভালোই কাটছে। আমার নিজের সময়ও খারাপ কাটছে না। এক রাতে সে উত্তেজিত গলায় বলল, আজ একটা অদ্ভুত জিনিস কিনেছি, দেখবে? আমি বললাম, না, তুমি কিনতে থাকো, প্যাকেট করে সব দেশে পাঠাও। এটা একটু দেখো, একটা সোনার মাছি। আমি বললাম, সোনার মাছিটা দিয়ে তুমি কি করবে? লকেটের মতো গলায় ঝোলাবে? মাছির মতো নোংরা একটা পতঙ্গ গলায় ঝুলিয়ে রাখার কোনো মানে হয়? অ্যানি বলল, জিনিসটা আগে দেখো, তারপর জ্ঞানী জ্ঞানী কথা বলো। আমি জিনিসটা দেখলাম। এম্বারের একটা খণ্ড, সিগারেটের প্যাকেটের চেয়ে সামান্য বড়। সেখানে সোনালি একটা মাছি আটকা পড়ে আছে। এম্বারের নিজের রঙও সোনালি। সূর্যের আলো তার গায়ে পড়লে সে ঝলমল করে ওঠে। মাছিটাও চিকচিক করতে থাকে। অ্যানি মুগ্ধ গলায় বলল, সুন্দর না? আমি বললাম, জিনিসটা নকল। অ্যানি আহত গলায় বলল, মাছিটা নকল? আমি বললাম, মাছি নকল না, এম্বারটা নকল। চাইনিজরা নকল এম্বার তৈরি করে তার ভেতর কীটপতঙ্গ ভরে আসল বলে বোকা টুরিস্টদের কাছে বিক্রি করে। আসল এম্বারের গুরুত্ব তুমি জানো? আমি জানি। পৃথিবীর প্রাচীন ফসিলসগুলোর বড় অংশ হলো এম্বারে আটকা পড়া কীটপতঙ্গ। বিজ্ঞানীদের কাছে এম্বার ফসিলস অনেক বড় ব্যাপার। অ্যানি বলল, এম্বার কি? আমি বললাম, এক ধরনের গাছের কোষ, জমাট বেঁধে শক্ত হয়ে যায়। পৃথিবীর প্রাচীন সব সভ্যতাতেই এম্বারের গয়নার নিদর্শন পাওয়া যায়। আলেকজান্ডার দি গ্রেটকে চীন সম্রাট এম্বারের তৈরি একটা রথ উপহার দিয়েছিলেন। অ্যানি বলল, জ্ঞানের কথা রাখো, জিনিসটা সুন্দর কিনা বলো। আমি বললাম, নকল জিনিস সুন্দর হবেই। এর পিছনে কত ডলার খরচ করেছো? সেটা বলবো না, তুমি রাগ করবে। অ্যানি এম্বারের টুকরো গালে লাগিয়ে হাসি হাসি মুখ করে বসে রইল। মিসির আলি, আমি তোমাকে বলেছি না, আমার স্ত্রী নর্থ আমেরিকার সবচেয়ে রূপবতী মহিলা। জি স্যার, বলেছেন। ওই রাতে তাকে দেখে আমার মনে হলো সে শুধু নর্থ আমেরিকার না, এই গ্রহের সবচেয়ে রূপবতী তরুণী। কবি হোমার তাকে দেখলে আরেকটা মহাকাব্য অবশ্যই লিখতেন। আমি কোনো কবি না, আমি একজন সামান্য সাইকোলজিস্ট। আমি অ্যানির হাত ধরে বললাম,
আই লাভ ইউ। অ্যানি বলল, আই লাভ মাই গোল্ডেন ফ্লাই। আমি সামান্য চমকালাম। আমেরিকান কালচারে স্বামী আই লাভ ইউ বলার সঙ্গে সঙ্গে স্ত্রীকেও আই লাভ ইউ বলতে হয়। অ্যানি তা বলেনি, এটা কোনো বড় ব্যাপার না। তবে সাইকোলজিস্ট হিসাবে বুঝতে পারলাম অ্যানি সোনার মাছির প্রতি গভীর আসক্তির পথে যাচ্ছে। অবসেশন খারাপ জিনিস। অবসেশন মানুষের চিন্তা, চেতনা, জ্ঞান, বুদ্ধি আচ্ছন্ন করে ফেলার ক্ষমতা রাখে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ড্রাগের চেয়েও অবসেশন শক্তিশালী। তুমি একজন সাইকোলজিস্ট, আমার এই কথা মনে রেখো। অ্যানির অবসেশন অতি দ্রুত প্রকাশিত হলো। আমি ছোট একটা ঘটনা বলে তার অবসেশনের তীব্রতা বোঝাবো। এক রাতের কথা, আমি অ্যানির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হচ্ছি। হঠাৎ লক্ষ্য করলাম অ্যানি তার গালে এম্বারের টুকরো চেপে ধরে আছে। আমি অ্যানির হাত থেকে এম্বারটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছি। হঠাৎ অ্যানির কাঁদো কাঁদো মুখ দেখে নিজেকে সামলালাম। অবসেশন সম্পর্কে ছোট বক্তৃতা দিলাম। সে আমার কোনো কথাই মন দিয়ে শুনছিল না। এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার হাতের এম্বারের টুকরোটার দিকে। আরেক দিনের কথা, হাইওয়ে দিয়ে যাচ্ছি। অ্যানি অতি বিরক্তিকর একটা কাজ করছে। চলন্ত গাড়িতে চোখের পাতায় পেন্সিল দিয়ে রং ঘষছে। অনেকবার তাকে বলেছি এই কাজটা করবে না। কোনো কারণে গাড়ি ব্রেক করতে হলে চোখ আঁকার পেন্সিলটি ঢুকে যেতে পারে চোখের ভেতর। আমার কথায় লাভ হয়নি। চলন্ত গাড়িতে তার চোখ আঁকা নাকি সবচেয়ে ভালো হয়। আমি অ্যানিকে অগ্রাহ্য করে গাড়ি চালাচ্ছি। সে যা করতে চায় করুক। হঠাৎ অ্যানি বিকট চিৎকার করল, হোলি কাউ! আমি দ্রুত ব্রেক কষে গাড়ি রাস্তার একপাশে নিয়ে গেলাম। অ্যানি, কি হয়েছে? অ্যানি বলল, সোনার মাছিটা আমি সবসময় বাসায় রেখে আসি, যদি হারিয়ে যায় সেই ভয়ে। আজও তাই করেছি। এখন ব্যাগ খুলে দেখি এম্বারটা আমার ব্যাগে। আমি বললাম, তুমি বলতে চাচ্ছ এই বস্তুর টেলিপোর্টেশন হয়েছে, ঘরে অদৃশ্য হয়ে তোমার ব্যাগে আবির্ভূত হয়েছে? অ্যানি বলল, হুম। আমি বললাম, তোমার ইন্টেলেকচুয়াল লেভেল নিম্ন পর্যায়ের, তাই বলে এতটা নিম্ন পর্যায়ে তা আমি ভাবিনি। অ্যানি বলল, তাহলে এম্বারটা আমার ব্যাগে কিভাবে এসেছে? তুমি নিজেই এনেছো, এখন ভুলে গেছো। বস্তুটার বিষয় তুমি অবসেসড বলেই ঘটনাটা ঘটেছে। অ্যানি বলল, হতে পারে, আই এম সরি। সে সরি বললেও আমি বুঝতে পেরেছিলাম অ্যানি আমার যুক্তি গ্রহণ করেনি। সে ধরেই নিয়েছে সোনার মাছিটা তার আকর্ষণে আপনা আপনি তার ব্যাগে চলে এসেছে। কিছুদিন পর আবার এই ঘটনা ঘটল। অ্যানিকে নিয়ে মার্টে গিয়েছি। কাগজ কিনবো, পেপার ক্লিপ কিনবো। হঠাৎ অ্যানি উত্তেজিত ভঙ্গিতে আমার কাছে উপস্থিত। আমি বললাম, কোনো সমস্যা? অ্যানি বলল, সমস্যা। বলো কি সমস্যা? অ্যানি বলল, শুনলে তুমি রেগে যাবে। রাখবো না, বিরক্ত হতে পারি। তোমার সেই সোনার মাছি আবার ব্যাগে চলে এসেছে, তাই তো? অ্যানি নিচু গলায় বলল, আজ আমি নিজের হাতে এম্বারটা ড্রয়ারে রেখে তোমার সাথে বেরিয়েছি। তুমি ঘরে তালা দিয়েছ। আমি বললাম, ভালো করে মনে করে দেখো, আমি তালা দেওয়ার পরপর তুমি বললে কিচেনের চুলা বন্ধ হয়েছে কিনা মনে করতে পারছি না। আমি তালা খুললাম, তুমি ঘরে ঢুকলে। ঘর থেকে বের হওয়ার সময় সোনার মাছি নিয়ে এসেছ। অ্যানি বিড়বিড় করে বলল, আমি শুধু কিচেনেই ঢুকেছি, অন্য কোথাও না, বিশ্বাস করো। আমি বললাম, তুমি ভাবছো কিচেনে ঢুকেছি। চূড়ান্ত পর্যায়ের অবসেশনে এমন ঘটনা ঘটে। সরি। আমি বললাম, সরি বলার কিছু নেই। তোমাকে সোনার মাছির ব্যাপারটা ভুলে যেতে হবে, পারবে না? তুমি বললে পারবো। একজন সেন্সেবল মানুষ যা করে আমি তাই করলাম।
অ্যানির সোনার মাছি লুকিয়ে ফেললাম। অ্যানি তা নিয়ে খুব যে অস্থির হলো তা না, কারণ তখন তার জীবনে মহা বিপর্যয় নেমে এসেছে। তার ইমা ক্যান্সার ধরা পড়েছে। তাকে ভর্তি করা হয়েছে সেন্ট লুক হাসপাতালে। ডাক্তার 3য় দফার অপারেশন করেছেন। রেডিওথেরাপি শুরু হয়েছে। পরীর চেয়েও রূপবতী একটা মেয়ে আমার চোখের সামনে পেতনির মতো হয়ে গেল। মাথার সব চুল পড়ে গেল। শরীর শুকিয়ে 9-10 বয়সী একটা শিশুর মতো হয়ে গেল। শুধু চোখ দুটো ঠিক রইল। পৃথিবীর সব মায়া, সব সৌন্দর্য জমা হলো দুটো চোখে। একদিন ডাক্তার বললেন, সরি প্রফেসর, রেডিওথেরাপি আপনার স্ত্রীর ক্ষেত্রে কাজ করছে না। আমি বললাম, আর কিছুই কি করার নেই? ডাক্তার চুপ করে রইলেন। এক রাতের কথা, আমি অ্যানির পাশে বসেছি। অ্যানি বলল, অন্যদিকে তাকিয়ে বসো, আমার দিকে তাকিও না। আমি দেখতে পশুর মতো হয়ে গেছি। একটা নোংরা পশুর দিকে তাকিয়ে থাকার কিছু নেই। তুমি যখন জ্ঞানের কথা বলতে আমি খুব বিরক্ত হতাম। আজ একটা জ্ঞানের কথা বলো। আমি বললাম, বিজ্ঞান বলছে মহাবিশ্বের এনট্রপি বাড়ছে, তাই নিয়ম। বাড়তে বাড়তে এনট্রপি তার শেষ সীমায় পৌঁছবে, পুরো ইউনিভার্সের মৃত্যু হবে। তোমার জন্য আমার ভালোবাসা সেদিনও থাকবে। তুমি নোংরা পশু হয়ে যাও কিংবা সরীসৃপ হয়ে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অ্যানি আমার হাতে মাথা রেখে অনেকক্ষণ কাঁদল। তারপর বলল, কিছুক্ষণের জন্য আমার সোনার মাছিটা কি আমার কাছে দেবে? আমি একটু আদর করে তোমার কাছে ফেরত দেব, আর কোনো দিন চাইব না, প্রমিস। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, কারণ এম্বার খণ্ডটা আমার কাছে নেই। নিতান্তই মূর্খের মতো আমি ফেলে দিয়েছিলাম হাডসন নদীতে। আমি নিশ্চিত জানতাম ঘরে কোথাও লুকিয়ে রাখলে অ্যানি কোনো না কোনো দিন খুঁজে বের করবে, তার অবসেশন সে শেষ সীমায় নিয়ে যাবে। এখন আমি কি করি? মৃত্যু পথযাত্রীকে কি বলবো? আমি কিছুই বললাম না, মাথা নিচু করে বাসায় ফিরলাম। তার একদিন পর হাসপাতাল থেকে টেলিফোন এলো, অ্যানির অবস্থা ভালো না, তুমি চলে এসো, সে তোমাকে খুব দেখতে চাচ্ছে। আমি হাসপাতালে ছুটে গেলাম। অ্যানিকে দেখে চমকে উঠলাম। হঠাৎ করে তাকে সুন্দর লাগছে। গালের চামড়ায় গোলাপি আভা, চোখের মণি পুরনো দিনের মতো ঝলঝল করছে। আমাকে দেখে সে কিশোরীদের মতো মিষ্টি গলায় বলল, থ্যাংক ইউ। আমি বললাম, থ্যাঙ্কস কেন? অ্যানি বলল, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তুমি আমাকে না জানিয়ে সোনার মাছিটা আমার হাতে ধরিয়ে দিয়েছ, এই জন্য ধন্যবাদ। সে গায়ের চাদর সরালো। আমি স্তম্ভিত হয়ে দেখি এম্বারের টুকরোটা তার হাতে। প্রফেসর কথা বন্ধ করে চুরুট ধরালেন। চুরুটে টান দিয়ে আনাড়ি স্মোকারদের মতো কিছুক্ষণ কাশলেন। তারপর ছোট নিঃশ্বাস ফেলে বললেন, এম্বারের টুকরোটা অ্যানির হাতে কিভাবে এসেছে আমি জানি না, জানতেও চাই না। সব রহস্যের সমাধান হবার প্রয়োজনও দেখছি না। রহস্য হচ্ছে গোপন ভালোবাসার মতো, যা থাকবে গোপনে। মিসির আলি বললেন, স্যার, এম্বারের টুকরোটা কি এখনও আপনার কাছে আছে? প্রফেসর বললেন, না, অ্যানির কাফনের সঙ্গে দিয়ে দিয়েছি। অ্যানি তার সোনার মাছি সঙ্গে নিয়ে গেছে। অ্যানির ছবি দেখবে? দেওয়ালে তাকাও। বাস্কেটবল হাতে নিয়ে হাসছে। ছবিটা আমার তোলা। ছবিটা প্রায় দেখি এবং অবাক হয়ে ভাবি, আমাদের সবার বয়স বাড়বে, আমরা জরাগ্রস্ত হব, কিন্তু ছবির এই মেয়েটি তার যৌবন নিয়ে স্থির হয়ে থাকবে, জরা তাকে স্পর্শ করতে পারবে না। প্রফেসর চুরুট হাতে উঠে দাঁড়ালেন, দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন। তার চোখে পানি চলে এসেছে। তিনি সেই পানি তার ছাত্রকে দেখাতে চান না।
গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।